শেখ হাসিনার স্বৈরশাসন সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সংস্কারের পর নির্বাচন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা। এদিকে গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন, রূপপুর বিদ্যুৎ প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করেন শেখ হাসিনা। জানাবো এক শাখাতেই ৬৭,০০০ কোটি টাকা ঋণ এস আলমের। আরো জানাবো আনিসুল সালমান জিয়াউলকে জিজ্ঞাসাবাদে ভয় পান কর্মকর্তারা। এবং সর্বশেষ জানাবো উপসচিব থেকে যুগ্ম সচিব হলেন ২০১ কর্মকর্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার স্বৈরশাসন সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সংস্কারের পর নির্বাচন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এমন একটি সময় এসে দেশের দায়িত্ব নিয়েছে যখন প্রায় সব ক্ষেত্রেই চরম বিশৃঙ্খলা। তাই নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে। রাজধানীতে একটি হোটেলে আজ সোমবার দুপুরে ঢাকায় বিদেশি বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের প্রথম ব্রিফিংয়ে ডক্টর ইউনূস এই কথা বলেন। গণতান্ত্রিক ভবিষ্যতের নবযাত্রায় বাংলাদেশের বন্ধু, অংশীদার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা বিদেশি কূটনীতিকদের পুরোপুরি সমর্থন চেয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের বন্ধুদের মধ্যে থাকতে পেরে আনন্দিত। ২ সপ্তাহ আগে বাংলাদেশ দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে। শেখ হাসিনা নৃশংস স্বৈরশাসনের বিরুদ্ধে জেগে উঠেছিল লাখো বীর ছাত্র জনতা, কিন্তু তার দলের ছাত্র সংগঠন শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশের ভয়াবহতম বেসামরিক গণহত্যা করার পর তিনি দেশ ছাড়েন। ডক্টর ইউনূস বলেন, আমি সেই সমস্ত বীর ছাত্র এবং নিরীহ মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। আমাদের সাম্প্রতিক স্মৃতিতে অন্য কোনো দেশের ছাত্রদের তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রকাশের জন্য এত মূল্য দিতে হয়নি, যেখানে একটি বৈষম্য মুক্ত, ন্যায়সঙ্গত এবং পরিবেশ বান্ধব একটি দেশের স্বপ্ন দেখতে হয়েছে, যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, আমি এমন একটি সময়ে এসে দেশের দায়িত্বভার নিয়েছি যেখানে অনেক দিক থেকে পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। ক্ষমতায় থাকার চেষ্টায় শেখ হাসিনা স্বৈরাচার সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। তিনি বলেন, দীর্ঘ ১.৫ দশকে নির্মম নৃশংসতার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার দমন করা হয়েছিল। নির্বাচনে কারচুপি হয়েছে, তরুণ প্রজন্ম তাদের ভোটাধিকারের চর্চা না করে বেড়ে উঠেছে। সম্পূর্ণ রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট হয়েছে, আর ক্ষমতার অপব্যবহার করে লুণ্ঠন করা হয়েছে রাষ্ট্রীয় কোষাগার। ডক্টর ইউনূস বলেন, দেশ নিয়ে ছাত্রদের একটি স্বপ্ন আমাদের মুগ্ধ করেছে, যে স্বপ্ন একটি নতুন যুগের সূচনা করেছে। তিনি বলেন, ছাত্ররা এমন একটি দেশের স্বপ্ন দেখছে যেখানে মানুষ তাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পরিচয় নির্বিশেষে নিজেদের আকাঙ্ক্ষা পূরণ করতে ও মত প্রকাশে পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারবে। সরকার গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতা সমুন্নত রাখবে। অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনী বেসামরিক শক্তির সহায়তায় কাজ চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না পরিস্থিতি নিশ্চিত হবে। সব ধর্মীয় জাতিগত গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা দেশের জুলাই-আগস্ট মাসে আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘের তদন্তকে স্বাগত জানান। তিনি বলেন, তিনি চান এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। তদন্তে জাতিসংঘকে বাংলাদেশ সরকার সহায়তা দেবে। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ যতগুলো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি করেছে তার সব বাস্তবায়ন করবে সরকার। তিনি বলেন, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও গণমাধ্যমে গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য দায়িত্ব পালন করব। এরপর আমরা একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করব। জাতীয় ঐক্যমত বৃদ্ধির জন্য আমরা আন্তরিক প্রচেষ্টা চালাবো। প্রধান উপদেষ্টা বলেন, নতুন যাত্রার এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। আমাদের সাহসী ছাত্র ও জনগণের জন্য আমাদের জাতির স্থায়ী পরিবর্তন প্রয়োজন। আমাদের যাত্রাটা কঠিন, তাদের আকাঙ্ক্ষা আমাদের পূরণ করতে হবে। যত তাড়াতাড়ি সেটা হোক ততই ভালো। আমরা বিশ্বাস করি এটি নতুন গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রাপথে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব বন্ধু ও অংশীদারেরা আমাদের সরকার ও জনগণের পাশে দাঁড়াবে। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন, রূপপুর বিদ্যুৎ প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করেন শেখ হাসিনা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রকাশিত গ্লোবাল ডিফেন্স কর্পের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম
মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকী। দেশের সবচেয়ে বড় ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের 20% বিদ্যুতের চাহিদা পূরণ করবে। সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। এতে বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় $1,265 কোটি, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই মধ্যস্থতায় বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। 2009 সালে প্রচচ্ছা লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিকী। তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্রেও জোমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ, এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় $900 মিলিয়ন পাচার করেছে। গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি 2018 সালে চালু হয়। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা। এক শাখাতেই 67,000 কোটি টাকার ঋণ এস আলমের। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্য বিভিন্ন খাতের মতো আর্থিক খাতেও নানা দুর্নীতির খবর আসছে। এর মধ্যে অন্যতম, যা আতঙ্কের জন্ম দিয়েছিল ব্যাংকিং খাতে, শুধু এস আলমেই অন্তত 67,000 কোটি টাকার ঋণ নিয়েছে। অন্যান্য শাখায় আরও কয়েক হাজার কোটি টাকার ঋণ রয়েছে এই দৈত্যের। ইসলামী ব্যাংক চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে এস আলম তার 12টি কোম্পানি নামে এর ঋণ নিয়েছেন। অথচ নিয়ম অনুযায়ী ইসলামী ব্যাংক একজনকে সর্বোচ্চ 2,500 কোটি টাকার ঋণ দিতে পারে। তাহলে কিভাবে ব্যাংকটি তাকে এত টাকা দিল? 2017 সালে পুঁজিবাজার থেকে শেয়ার কিনে প্রথমে পরিচালকদের তালিকায় নাম লেখান এস আলম। সে সময় সরকার নিয়ম করেছিল মাত্র 2% শেয়ার থাকলে তিনি পরিচালক হিসেবে পর্ষদে যোগ দিতে পারবেন, ব্যাংক পরিচালনায় অংশ নিতে পারবেন, এটাই সুযোগ। এরপর জোর জবরদস্তি করে ব্যাংকটির নিয়ন্ত্রণ ছিনিয়ে নেন এস আলম। এমন ঘটনা অন্য আরও কিছু ব্যাংকেও ঘটেছে। এ নিয়ে দেশের ব্যাংক খাত সমালোচনার সরব ছিল গত 1.5 যুগ ধরে। সরকার পতনের পর ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন, JQM হাবিবুল্লাহ FCS, উপব্যবস্থাপনা পরিচালক মিফতাউদ্দিন, মোহাম্মদ আকিজউদ্দিন, কাজী রেজাউল করিম, কামাল হোসেন, মোহাম্মদ সাব্বির গা ঢাকা দিয়েছেন বলে গণমাধ্যমের খবর। ব্যাংকটির প্রধান কার্যালয়ে আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কায়সার আলী। চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের প্রধান এস আলম বা সাইফুল আলম কথিত আছে তিনি বিদেশে বিপুল টাকা পাচার করেছে। ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ গণমাধ্যমকে বলেছেন, এরকম কর্মকাণ্ডে তো বাংলাদেশের আর্থিক খাতকে দুর্বল করেছে। এমন ঘটনা যেন আর না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি। 2017 সালে এস আলম ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই কয় বছরে এত ঋণ নিয়েছে। এ সময়ের মধ্যে খাতুনগঞ্জ শাখার 5 কর্মকর্তা ব্যবস্থাপক হিসেবে এই ঋণ অনুমোদন করেন। প্রত্যেক ব্যবস্থাপকই ঋণ অনুমোদনের পর দ্রুত পদোন্নতি পেয়ে হেড অফিসে বদলি পেয়েছেন। সে ব্যবস্থাপকরা হলেন মোহাম্মদ কায়সার আলী, সাব্বির, মিফতাউদ্দিন, মোহাম্মদ এহসানুল ইসলাম ও মোহাম্মদ সিরাজুল ইসলাম। বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, পুরো ব্যাংক খাত ভেঙে পড়েছে। কেন্দ্রীয় ব্যাংক তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সরকার পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। তিনি বলেন, সবকিছু বিচার আওতায় আনা হবে, একটু সময় লাগবে। আনিসুল সালমান জিয়াউলকে জিজ্ঞাসাবাদে ভয় পান কর্মকর্তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প বাণিজ্য প্রতিষ্ঠান সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে পুলিশ। রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে 10 দিনের রিমান্ডে রয়েছেন তারা। তাদের ইন্ধনে দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে গ্রেফতার করা হলেও সার্বিক বিষয় নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি প্রতিবেদনে জানা যায়, প্রভাবশালী আসামি হয় কেউ কেউ তাদের জিজ্ঞাসাবাদে ভয় পাচ্ছেন। মূলত সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল হাসানকে 2টি টিমের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি টিমে আছেন নিউ মার্কেট থানার ওসি নেতৃত্বে মামলায় তদন্ত কর্মকর্তা সহ জুনিয়র পুলিশ কর্মকর্তারা, তারা থানা পুলিশের সদস্য। অপর একটি টিমে আছেন ডিএমপির সদর দপ্তর ও ডিবির কর্মকর্তারা। এই টিমটি করা হয়েছে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে।
জুনিয়র টিম কেবল মামলার রহস্য উদ্ঘাটনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তারা মামলার এজাহারে বর্ণিত অভিযোগের বাইরে কোনো বিষয় জিজ্ঞাসাবাদ করছে না। আর সিনিয়র টিমটি জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কেবল মামলার বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকছেন না, তারা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তবে ডিবির বেশিরভাগ পদস্থ কর্মকর্তা অন্যত্র বদলি হওয়া এবং নতুন আদেশপ্রাপ্ত সব কর্মকর্তা এখনো যোগদান না করায় ব্যাপক জিজ্ঞাসাবাদ সম্ভব হয়নি। তারা প্রভাবশালী হয়, কেউ কেউ তাদের জিজ্ঞাসাবাদে ভয়ও পাচ্ছেন। উপসচিব থেকে যুগ্ম সচিব হলেন 201 কর্মকর্তা। সরকারি 201 কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তা দপ্তর বা কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। এতে আরো বলা হয়, যুগ্ম সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা ধারা অতিক্রান্ত হয়েছে সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা প্রাপ্য হবেন। পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশে প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।